Hello everyone. Today we will discuss about a membrane-bound organelle present within the cytoplasm, that is the lysosome, and which is associated with the intracellular digestion অর্থাৎ অন্তঃকোষীয় পরিপাকের সঙ্গে যুক্ত অঙ্গাণু লাইসোম নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সো our today's topic is lysosome. তাহলে আমরা লাইসোম নিয়ে আজকে ডিসকাস করব। তাহলে প্রথমে আমরা ডিসকভারিটা যদি দেখে নিই, তাহলে ফার্স্ট আমরা ডিসকভারি যদি দেখি, তাহলে ডিসকভার করেছিলেন আমাদের ক্রিশ্চিয়ান ডি ডুভ। তাহলে ক্রিশ্চিয়ান ডি ডিউভ আর ক্রিশ্চিয়ান ডি ডুভে যেটা আমরা বলি, তাহলে উনি প্রথম লাইসোমটা ডিসকভার করেছিলেন কোথা থেকে? ফ্রম দ্য লিভার সেল। তাহলে তিনি প্রথম লিভার সেল থেকে লাইসোমটা ডিসকভার করেছিলেন। এবার যদি আমরা লোকেশন দেখে নিই, বা আমরা বললাম ফাউন্ড ইন, কোথায় কোথায় পাবো? তাহলে প্রোক্যারিওটে অ্যাবসেন্ট, প্রোক্যারিওটে যেহেতু মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার বা অর্গানিজ থাকছে না, সেক্ষেত্রে থাকবে না। তাহলে ইউক্যারিওটে প্রেজেন্ট, তাহলে আমরা বলবো যে প্রেজেন্ট ইন ইউক্যারিওটস। তাহলে সমস্ত ইউক্যারিওটদের ক্ষেত্রে আমরা পাবো, কিন্তু এখানেও কিছু এক্সেপশন থাকবে। তাহলে আমরা এখানে কি দেখবো? এক্সেপ্ট। তাহলে আমরা কোথায় কোথায় দেখবো না? আমাদের পরিচিত ম্যাচিওর ম্যামেলিয়ান আরবিসি, সেখানে দেখতে পাবো না। সঙ্গে যদি দেখা যায় সাম ফানজাই আর ফাঙ্গি, যেমন আমরা বললাম ইস্ট, নিউরোস্পোরা, এর ক্ষেত্রে দেখা যাবে না। এবং কিছু প্রোটিস্ট আমরা দেখতে পাবো না, প্রোটিস্ট লাইক ইউগ্লিনা। তাহলে আমরা ইউগ্লিনার ক্ষেত্রে যদি দেখি, তাহলে সেখানে আমরা লাইসোম দেখবো না। কিছু ফাঙ্গির মধ্যে যেমন ইস্ট, নিউরোস্পোরার মধ্যে আমরা লাইসোম দেখবো না। আমাদের ম্যাচিওর ম্যামেলিয়ান আরবিসিতে কোনো অর্গানেলসই থাকে না, সেই জন্য আমাদের সেখানে লাইসোম, গলগি বডি, ইয়ার কোনো কিছু থাকছে না, সেই জন্য লাইসোম অ্যাবসেন্ট থাকছে। আর যদি দেখা যায় আমাদের প্লান্টের ক্ষেত্রে মেরিস্টেমেটিক সেল, এটা কাদের ক্ষেত্রে? প্লান্ট। অর্থাৎ আমরা উদ্ভিদের ক্ষেত্রে যদি যাই, তাহলে প্লান্টের যে মেরিস্টেমেটিক সেল বা ভাজক কলার কোষ, তাহলে সেখানে আমরা কিন্তু লাইসোম দেখতে পাবো না। তাহলে এগুলো হচ্ছে আমাদের লোকেশন। তাহলে কোথায় কোথায় আমরা পাবো, তাহলে এক্সেপশন সেখানে কি আছে সেগুলো দেখে নিলাম। এবার যদি আমরা দেখি যে নাম্বার কতগুলো থাকবে, তাহলে নাম্বার যদি দেখা যায় মোর ইন নাম্বার, তাহলে বেশি থাকবে in the cell which is associated with intracellular digestion। তাহলে বলছে কি মোর ইন নাম্বার ইন দ্য সেল, তাহলে সেই কোষের মধ্যে বেশি থাকবে যে কোষগুলো, তাহলে হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্ট্রাসেলুলার ডাইজেশন, অর্থাৎ অন্তঃকোষীয় পরিপাকের সঙ্গে যে কোষগুলো বেশি বেশি যুক্ত, তাদের মধ্যে সবথেকে বেশি পরিমাণে আমরা কি দেখতে পাবো? লাইসোজোম। যেমন আমরা এক্সাম্পল দিলাম, আমাদের এক্সাম্পল এখানে নিলাম যে আমাদের ডব্লিউবিসি। তাহলে ডব্লিউবিসি যদি দেখা যায়, তাহলে আমাদের এটা প্রোটেকশন করে থাকে বা ডিফেন্স হিসেবে কাজ করে। কারণ রোগ জীবাণু কোনো কিছু যখন শরীরের মধ্যে এন্ট্রি করে, সেটা ভাইরাস, ব্যাকটেরিয়া যেখানেই হোক, অর্থাৎ ফরেন পার্টিকেল যখনই শরীরের মধ্যে এন্ট্রি করছে, তাহলে সেটাকে ডাইজেস্ট করে আমাদেরকে প্রোটেক্ট করছে এবং আমাদেরকে ডিফেন্স দিচ্ছে। সেই জন্য ডব্লিউবিসির মধ্যে বেশি বেশি আমরা কি পাবো? লাইসোম, কারণ সেখানে ইন্ট্রাসেলুলার ডাইজেশনটা সবথেকে বেশি হবে। তাছাড়া যদি আমরা দেখি ফ্যাগোসাইট, আমাদের ফ্যাগোসাইটিক সেল, তারা ফ্যাগোসাইটোসিস করে রোগ জীবাণু ধ্বংস করছে। তাহলে আমাদের যে কোনো জার্ম শরীরে এন্ট্রি করলে সেটাকেও ডাইজেস্ট করছে। তাহলে ফ্যাগোসাইট যারা আছে, ফ্যাগোসাইটিক সেল, তাদের মধ্যেও কি থাকবে? লাইসোম বেশি থাকবে। এছাড়া যদি দেখা যায় আমাদের অস্টিওক্লাস্ট, তাহলে আমরা বোনের ক্ষেত্রে দুটো টাইপের সেল দেখি, একটা হচ্ছে অস্টিওপ্লাস্ট, একটা অস্টিওপ্লাস্ট। অস্টিওপ্লাস্ট হচ্ছে বোন ফর্মেশন করে, অস্টিওক্লাস্ট যদি দেখা যায় সেক্ষেত্রে এরা কি করে? এদের মধ্যেও লাইসোম বেশি থাকছে। তাহলে ওল্ড বোন যেগুলো হয় সেগুলো কি করে? ইটেন আপ করে, অর্থাৎ সেগুলোকে খেয়ে ফেলে এবং সেখানে আবার নিউ বোন ফর্মেশনের কাজটা করে অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট তার মানে সেখানে ডাইজেশন করছে বলে এটা সম্ভব হচ্ছে। অস্টিওক্লাস্ট ডাইজেশনটা কিসের সাহায্য করছে? তার মধ্যে লাইসোম আছে বলে সেই লাইসোমাল এনজাইমের সাহায্য করবে। অর্থাৎ আমাদের লাইসোম হচ্ছে ইন্টারসেলুলার ডাইজেশনের সঙ্গে যুক্ত অর্গানেল। তার মানে কি থাকছে? তার মধ্যে
হাইড্রোলাইটিক এনজাইম প্রেজেন্ট থাকেই বলে এটা সম্ভব হচ্ছে। তাহলে আমাদের সেই কোষের মধ্যে বেশি থাকবে যারা ইন্ট্রাসেলুলার ডাইজেশনের সঙ্গে যুক্ত, যেমন আমরা ডব্লিউবিসি, ফ্যাগোসাইট, অস্টিওক্লাস্ট এদের কথা আমরা বললাম। তারপরে যদি দেখা যায় যে শেপ, আমরা যদি শেপে আসি তাহলে শেপটা নরমালি কেমন হয়? স্ফেরিক্যাল। তাহলে শেপটা যদি আমরা নরমালি দেখি সেটা স্ফেরিক্যাল হবে। তাহলে তার একটা আমরা শেপ যদি এখানে দেখাই তাহলে এরকম হবে। তাহলে তার একটা কি থাকবে? আমরা বলেছি মেমব্রেন বাউন্ড, তাহলে তার একটা মেমব্রেন পার্ট থাকবে। তারপরে যদি দেখা যায় ভিতরে কি থাকছে? একটা ম্যাট্রিক্স পার্ট থাকছে। তাহলে ম্যাট্রিক্সের মধ্যে বিভিন্ন ধরনের মেটেরিয়াল বা সাবস্টেন্সের মধ্যে প্রেজেন্ট থাকবে। তাহলে আমরা কি পেলাম? লাইসোম হচ্ছে স্ফেরিক্যাল মেমব্রেন বাউন্ড অর্গানিল এবং ভিতরে কি থাকবে? ম্যাট্রিক্স পার্ট থাকবে। এই ম্যাট্রিক্সের নেচারটা বিভিন্ন রকম হয় লাইসোমের ক্ষেত্রে। সেই জন্য আমরা লাইসোমের ক্ষেত্রে যদি দেখি তাহলে আমাদের ম্যাট্রিক্সটা বিভিন্ন নেচারের হওয়ার কারণে আমরা বিভিন্ন টাইপের লাইসোম পাবো। সেই জন্য এটাকে বলা হয় লাইসোমের বহুরূপতা বা পলিমরফিজম। সেই জন্য আমরা লাইসোমকে পলিমরফিক অর্গানিল বলি। তাহলে আমাদের ম্যাট্রিক্সের কি দেখা যাচ্ছে? নেচার অফ ম্যাট্রিক্স ইজ ভ্যারিয়েবল। তাহলে আমাদের ম্যাট্রিক্সের মধ্যে যে উপাদানের কথা বলবো, অর্থাৎ যে ম্যাট্রিক্সের আমরা নেচার বা প্রকৃতির কথা যদি বলি, তাহলে সেই ম্যাট্রিক্সের নেচারটাকে ভ্যারিয়েবল অর্থাৎ পরিবর্তনশীল হয়। সেই পরিবর্তনশীল হওয়ার কারণেই আমাদের লাইসোমের কি হয়? বিভিন্ন টাইপসের হয়ে থাকে। সেই জন্য আমরা লাইসোমকে কি বলে থাকি? ওই জন্য আমরা লাইসোমকে বলি যে পলিমরফিক অর্গানিল। তাহলে এটাকে ওই জন্য বলে পলিমরফিক অর্গানিল, অর্থাৎ এর বহুরূপতা দেখা যাবে। তাহলে ম্যাট্রিক্সটার উপরে ডিপেন্ড করে বা ম্যাট্রিক্সের নেচার উপরে ডিপেন্ড করে লাইসোমটা বিভিন্ন টাইপের হয়ে থাকে। এবং আমরা যদি এর অরিজিনটা দেখি তাহলে আমরা এখানে যদি বলি অরিজিন, তাহলে আমাদের কোথা থেকে অরিজিন হবে আমাদের লাইসোমটা? তাহলে অবশ্যই কোথা থেকে? আমাদের গলজি বডি। তাহলে আমরা গলজি বডি যখন পড়েছি তো গলজি বডির ভ্যাকুয়ালের কথা বলা হয়েছিল। তাহলে গলজি বডির ভ্যাকুয়াল গুলোই প্রাইমারি লাইসোমটা ফর্মেশন করে। অর্থাৎ লাইসোমের অরিজিন বা উৎপত্তি যদি দেখা যায় সেটা কিন্তু আমাদের গলজি বডি থেকে উৎপত্তি লাভ করছে। তাহলে আমরা লাইসোমের ক্ষেত্রে কি দেখলাম? যে মেমব্রেন বাউন্ড অর্গানিল, তার একটা মেমব্রেন থাকবে এবং ভিতরে কি থাকবে? আমাদের ম্যাট্রিক্স পার্ট থাকবে। তাহলে আমরা এখানে এটাকে বললাম মেমব্রেন এবং সেটা স্ফেরিক্যাল শেপের হয়, গোলাকার। আর ভিতরটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে কি থাকবে যদি আমরা দেখি তাহলে আমাদের ম্যাট্রিক্সে থাকবে অ্যাসিডিক হাইড্রোলাইটিক এনজাইম প্রেজেন্ট থাকবে। তাহলে আমাদের ম্যাট্রিক্সের মধ্যে অ্যাসিডিক হাইড্রোলাইটিক এনজাইম প্রেজেন্ট থাকবে। ওই জন্য আমরা বলছি যেটা ইন্ট্রাসেলুলার ডাইজেশনের সঙ্গে যুক্ত। তাহলে অ্যাসিডিক হাইড্রোলাইটিক এনজাইম মানে কি? তাহলে এর মধ্যে এনজাইম থাকছে। অ্যাসিডিক মানে ওই এনজাইমগুলো কোন মিডিয়ামে কাজ করবে? অ্যাসিডিক মিডিয়ামে কাজ করবে। এবং হাইড্রোলাইসিস মানে হাইড্রোলাইটিক মানে হচ্ছে হাইড্রোলিসিস করবে, অর্থাৎ এরা বিভিন্ন ধরনের বন্ড ব্রেক ডাউন করে থাকে। তাহলে আমাদের এখানে আমরা অ্যাসিডিক হাইড্রোলাইটিক এনজাইমের ক্যাটাগরিগুলো যখন দেখবো তখন দেখা যাবে তারা কি কি ধরনের বন্ড ব্রেক করতে পারে। অর্থাৎ এরা যেটা করে থাকে যে বিভিন্ন আমাদের লার্জ মলিকুল বা লার্জার মলিকুল যেগুলো হয়ে থাকে তাদের মধ্যে সেটা কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন যে ধরনের মলিকুল হোক, তাদের ভিতরে যে বন্ডগুলো থাকবে তাহলে সেই বন্ডগুলোকে ব্রেক ডাউন করার কাজই হচ্ছে লাইসোম। সেই জন্য সেটা অ্যাসিডিক মিডিয়ামে করে। সেই জন্য এর মধ্যে যে এনজাইমগুলো থাকে তারা অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোলিসিসটা করে বলে নাম দেওয়া হচ্ছে অ্যাসিডিক হাইড্রোলাইটিক এনজাইম। এবার বিষয় হলো এর মধ্যে তাহলে মিডিয়ামটা অ্যাসিডিক হওয়া উচিত। তাহলে এর মধ্যে মিডিয়ামটা অ্যাসিডিক যদি হয় তাহলে আমরা এখানে যদি পিএইচ দেখি তাহলে পিএইচ হচ্ছে আমাদের নিয়ার অ্যাবাউট 5, অর্থাৎ বেশ অ্যাসিডিক বা হাইলি অ্যাসিডিক আমরা বলতে পারি। আমাদের স্টোমাকের সঙ্গে অ্যানালোগাস বলা যেতে পারে। স্টোমাকে যেমন অ্যাসিডিক মিডিয়াম, তাহলে আমাদের এর ম্যাট্রিক্সটাও কেমন হচ্ছে? পিএইচটা 5 মানে হচ্ছে হাইলি অ্যাসিডিক। এবার প্রশ্ন হচ্ছে যে অ্যাসিডিক পিএইচটা মেইনটেইন হয় কি করে সেটা যদি দেখা যায় তাহলে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যখন পড়েছিলাম তখন বিভিন্ন ধরনের আমরা চ্যানেল পড়েছি বা চ্যানেল প্রোটিনের কথা বলেছি বা পাম্পের কথা বলেছি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বিভিন্ন ধরনের পাম্পের কথা বলেছি। তাহলে এবার এখানে যদি দেখা যায় যে এদের ক্ষেত্রে এদের মেমব্রেন এরকম পাম্প থাকে। তাহলে এদের মেমব্রেনের ক্ষেত্রে কি থাকে? এরকম পাম্প। তাহলে এখানে যে পাম্প দেখতে পাচ্ছি তাহলে এটা হচ্ছে আমাদের প্রোটন পাম্প, অর্থাৎ এই পাম্পের সাহায্যে কি করে? প্রোটন ভিতরে এন্ট্রি করাবে এবং তার জন্য অবশ্যই আমাদের এনার্জি লস হবে। তাহলে এই ক্ষেত্রে যদি দেখানো যায়
এখানে এটিপি দিলে আমরা পাবো এডিপি প্লাস পিআই, অর্থাৎ এখানে এনার্জি যেটা আছে সেই এনার্জিটাকে ইউটিলাইজ করে আমাদের প্রোটন H+ সে কি করে ভিতরে এন্ট্রি করে। তাহলে ভিতরে H+ যত এন্ট্রি করবে তাহলে আমাদের H+ এর সঙ্গে pH এর সম্পর্কটা ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। H+ এর কনসেন্ট্রেশন ভিতরে যত বাড়বে pH তত কমে যাবে, ভিতরে H+ এর কনসেন্ট্রেশন যত কমতে থাকবে pH তত বেড়ে যাবে। অর্থাৎ এর ভিতরে আমার অ্যাসিডিক রাখতে গেলে সেখানে H+ এর কনসেন্ট্রেশন কি করতে হবে বাড়াতে হবে। তাহলে সেটা বাড়ানোর জন্য তাদের মেমব্রেনে কি আছে প্রোটন চ্যানেল বা প্রোটন পাম্প আছে। তাহলে কোনো একটা পাম্প সেটা চালাতে গেলে তার জন্য অবশ্যই যেহেতু অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তবে অ্যাক্টিভ পদ্ধতি এটা, তাহলে এর জন্য আমাদের কি লাগবে এটিপি ব্যয় করতে হবে। তাহলে এটিপি ব্যয় করার মাধ্যমে তাদের মেমব্রেনে যে প্রোটন পাম্প বা প্রোটন চ্যানেল আছে তার সাথে কি করছে H+ গুলোকে ভিতরে এন্ট্রি করাচ্ছে। তাহলে এইভাবে ভিতরটা অ্যাসিডিক রাখে বা pH-টা নিয়ার অ্যাবাউট 5 এর কাছাকাছি থাকছে, ফলে এই অ্যাসিডিক মিডিয়ামের ভিতরে যে এনজাইমগুলো আছে তারা হাইড্রোলিসিসটা করতে পারবে। তাহলে এইভাবে মিডিয়ামটা কি হয় অ্যাসিডিক হয়। কিন্তু আমাদের সাইটোপ্লাজমের pH যদি আমরা দেখি সাইটোপ্লাজম, তাহলে সাইটোপ্লাজমের pH হচ্ছে আমাদের 7.4, তার মানে নিউট্রাল বা আমরা বলতে পারি স্লাইটলি বেসিক, সামান্য ক্ষারীয়। সেই জন্য যদি লাইসোজাইম এনজাইমগুলো লিকেজ হয়ে সাইটোপ্লাজমে চলে আসে তাহলে এখান থেকে যদি এরা সাইটোপ্লাজমে আমাদের কি চলে আসবে এনজাইমগুলো যদি চলেও আসে তারা কিন্তু এখানে 7.4 মিডিয়াম হওয়ার কারণে, অর্থাৎ pH-টা আমাদের স্লাইটলি বেসিক বা ক্ষারীয় হওয়ার কারণে কিন্তু এরা ফাংশন করতে পারবে না। তার কারণ কি প্রত্যেকটা এনজাইমের অ্যাক্টিভিটির জন্য একটা অপটিমাম pH এর প্রয়োজন, অর্থাৎ নির্দিষ্ট মাত্রার pH এর দরকার। তাহলে সেই pH-টা হচ্ছে কি নিয়ার অ্যাবাউট 5। তাহলে এবার যখন 7.4 এ চলে আসছে তাহলে আমাদের সাইটোপ্লাজমটা কেমন ক্ষারীয়, তাহলে সেখানে এসে কিন্তু লাইসোজাইম এনজাইমগুলো কোনো রকম এফেক্ট বা ডাইজেশন করতে পারছে না। তাহলে এটাই হচ্ছে pH এর ডিফারেন্সের জন্য এটা হয়। তাহলে নরমালি লাইসোজাইমের মধ্যে যখন থাকছে তারা হাইলি অ্যাসিডিক মিডিয়ামে থাকছে, কিন্তু যদি লিকেজের বাইরেও আসে তাহলে তারা অ্যাক্টিভ হবে না, কারণ প্রত্যেকটা এনজাইমের অ্যাক্টিভিটির জন্য একটা অপটিমাম pH এর দরকার, সেটা হচ্ছে 5। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সাইটোপ্লাজমের pH যেহেতু 7.4, ফলে সেখানে এসে তারা অ্যাক্টিভিটি দেখাতে পারবে না। এবার যেহেতু ম্যাট্রিক্স আমরা বলছি যে এখানে বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম প্রেজেন্ট থাকবে যারা হাইড্রোলিসিসের জন্য দায়ী, তাহলে সেই ম্যাট্রিক্সের নেচারের উপরে বেস করে যদি আমরা দেখি তাহলে লাইসোজাইম বিভিন্ন টাইপের হয়, সেই জন্য আমরা লাইসোজাইমকে পলিমরফিক বলেছি। এবার যদি আমরা টাইপস অফ লাইসোজাইম বলি, টাইপস অফ লাইসোজাইম, তাহলে সেটা কি কি পাবো, তাহলে এটা কিসের উপর বেস করে অন দা বেসিস অফ দা নেচার অফ ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের নেচারের উপর বেস করে আমরা টাইপস গুলো পাবো। তাহলে কি কি পেতে পারি যদি এখানে দেখা যায়, তাহলে আমরা ফার্স্ট পাবো প্রাইমারি লাইসোজোম, প্রাইমারি লাইসোজোম। সেকেন্ড যদি আমরা দেখি আমাদের সেকেন্ডারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম। থার্ড যদি আমরা দেখি আমাদের টারশিয়ারি লাইসোজোম, আর এটাকে বলা হয় রেসিডুয়াল বডি, এটাকে আমরা রেসিডুয়াল বডিও বলছি। ফোর্থ যদি আমরা দেখি তাহলে সেটাকে বলা হয়েছে অটোফ্যাগোজোম, আর সেটাকে বলা হয়েছে অটোলাইসোজোম। তাহলে আমরা কি চারটে টাইপসে দেখছি। তাহলে ম্যাট্রিক্সের নেচারটা ডিফারেন্ট হওয়ার কারণেই আমরা বিভিন্ন ধরনের লাইসোজোম পাচ্ছি। তাহলে ফার্স্ট প্রাইমারি লাইসোজোম যেটা বলা হয়েছে তাহলে কি হবে, তার ম্যাট্রিক্স যদি দেখা যায় তাহলে সেখানে কি থাকবে ইনঅ্যাক্টিভ এনজাইম, ইনঅ্যাক্টিভ এনজাইম প্রেজেন্ট থাকবে। সেকেন্ড যদি আমরা সেকেন্ডারি লাইসোজোমের কথা বলি তাহলে সেখানে এনজাইমগুলো কি থাকবে অ্যাক্টিভ হাইড্রোলাইটিক এনজাইম, তাহলে সেখানে কি থাকবে অ্যাক্টিভ হাইড্রোলাইটিক এনজাইম থাকবে। তাহলে এই ইনঅ্যাক্টিভ এনজাইমগুলো যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখনই সেটা হয়ে যাবে আমাদের সেকেন্ডারি লাইসোজোম। এবার এই অ্যাক্টিভ এনজাইমগুলো কি করবে ইন্টারসেলুলার ডাইজেশন করবে, ডাইজেশন করার পরে যেটুকু অবশিষ্ট অংশ পড়ে থাকবে সেটাকেই বলা হয় যে টারশিয়ারি লাইসোজোম আর রেসিডুয়াল বডি। তার মানে এখানে কি থাকবে আমাদের আনডাইজেস্টেড ফুড, আনডাইজেস্টেড ফুড এখানে প্রেজেন্ট থাকবে
টারশিয়ারি লাইসোমের মধ্যে, সেই জন্য এটাকে বলা হচ্ছে রেসিডুয়াল বডি। এটার ক্ষেত্রে যদি আমরা দেখি অটোফ্যাগোজম অটোলাইসোম, তাহলে এই ক্ষেত্রে কি এটাও কিন্তু সেকেন্ডারি লাইসোম, কিন্তু এই ক্ষেত্রে কি হয় ডাইজেশন অফ ওন সেলুলার পার্ট অর রিজার্ভ ফুড মেটেরিয়াল। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে অটো মানে সেলফ নিজে, তাহলে সেটাকে অটোলাইসোম বা অটোফ্যাগোজম বলে। সেক্ষেত্রে কি হচ্ছে কোষের মধ্যেকার কোনো নিজস্ব পার্ট সেটাকে ডাইজেস্ট করতে পারে, বা কোষের মধ্যে যে রিজার্ভ ফুড আছে রিজার্ভ ফুড মেটেরিয়াল সেটাকেও ডাইজেস্ট করতে পারে। তাহলে সেক্ষেত্রে যদি আমাদের দেখা যায় যে এই তিনটে প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি, প্রাইমারি সেকেন্ডারি এন্ড টারশিয়ারি যদি আমরা দেখি এদেরকে আমরা কি বলবো হেটেরোফ্যাগোজম। কারণ এদের ক্ষেত্রে কি আসছে যে খাবার বা ফুড বা ফরেন পার্টিকুলার ডাইজেস্ট করে থাকে, তাহলে সেটা সবসময় কি হচ্ছে ফরেন বলা হচ্ছে, তাহলে বাইরে থেকে আসছে। তাহলে এদের ক্ষেত্রে কি হয় ডাইজেশন ফরেন পার্টিকেল। তাহলে এরা ডাইজেস্ট করতে কাকে, তাহলে প্রাইমারি মানে ইনঅ্যাক্টিভ লাইসোম, অর্থাৎ তার ভিতরে এনজাইমগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। সেকেন্ডারি মানে হচ্ছে অ্যাক্টিভ লাইসোম বলতে পারি, তার মধ্যে কি হবে আমাদের এনজাইমগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের টারশিয়ারি লাইসোম মানে হচ্ছে সেখানে আমাদের সেকেন্ডারি লাইসোম ডাইজেশন করার পর যেটুকু অবশিষ্ট অংশ ফুডে বা ফুড পার্টিকেল পড়ে থাকবে সেটাকে বলা হচ্ছে আমাদের টারশিয়ারি লাইসোম বা রেসিডুয়াল বডি। তাহলে এখানে আনডাইজেস্টেড ফুডগুলোই পড়ে থাকবে। অটোফ্যাগোজম অটোলাইসোম এটা হচ্ছে এক ধরনের হেটেরোলাইসোম, তার মধ্যে অ্যাক্টিভ এনজাইম থাকছে, সেও ডাইজেশন করছে, কিন্তু ডিফারেন্সটা কোথায়, তাহলে হেটেরোফ্যাগোজম যারা তারা ডাইজেশন করবে কোথায় ফরেন পার্টিকেল বাইরে থেকে আসা বস্তুকে তারা ডাইজেশন করবে। কিন্তু আমাদের অটোফ্যাগোজম যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে ডাইজেশন ওন আর সেলুলার পার্ট আর রিজার্ভ ফুড, তাহলে নিজস্ব কোষের অংশ অথবা কোষের মধ্যে রিজার্ভ ফুড থাকে সেটাকে ডাইজেশন করবে। কেমন, তাহলে আমরা যদি এখানে একটা সেলকে দেখাই যে কিভাবে ডাইজেশনটা হয়, তাহলে এখানে আমরা একটা সেল দেখালাম, এটা হচ্ছে সেল মেমব্রেন। তাহলে এবারে তাহলে এটা হচ্ছে আমাদের কি প্লাজমা মেমব্রেন। এখানটাতে আমাদের কি আছে, তাহলে এখানটাতে থাকছে আমাদের লাইসোজোম। তাহলে লাইসোজোমের মধ্যে কি আছে আমাদের লাইসোমাল এনজাইম প্রেজেন্ট থাকছে, অর্থাৎ অ্যাসিডিক হাইড্রোলাইটিক এনজাইম প্রেজেন্ট থাকছে। এবার কোন একটা ফুড পার্টিকেল সে যদি ভিতরে এন্ট্রি করতে চাই, তাহলে এটা হচ্ছে আমাদের কি ফুড পার্টিকেল হতে পারে বা কোনো ফরেন পার্টিকেল হতে পারে, যে কোনো আমাদের ফরেন পার্টিকেল সে এন্ট্রি করতে চাইছে। যখন এন্ট্রি করতে চাইবে তাহলে এখানে কি হবে প্রথমে ইনভ্যাজিনেশন, তাহলে মেমব্রেনটা কি হবে এখানে ইনভ্যাজিনেট করবে। তাহলে তার নেক্সট স্টেপ আমরা কি দেখব, তাহলে নেক্সট স্টেপ যেটা দেখবো আমরা সেটা এখানে দেখাচ্ছি। নেক্সট স্টেপে দেখা যাবে যেখানে ফুড পার্টিকেলটা ধীরে ধীরে কি হচ্ছে ভিতরে এন্ট্রি করছে, অর্থাৎ এন্ডোসাইটোসিস ঘটছে। তাহলে এন্ডোসাইটোসিস পদ্ধতিতে এখানে কি হবে একটা সময় এখান থেকে আমাদের এই ভেসিকলটা কেটে বেরিয়ে চলে আসবে। তাহলে এখানে ভেসিকল যখন কেটে বেরিয়ে চলে আসবে তাহলে তার মধ্যে কি থাকবে আমাদের ফুড পার্টিকেল প্রেজেন্ট থাকবে। তাহলে এটা আমাদের সেই ফুড ভ্যাকুয়াম। তাহলে ফুড ভ্যাকুয়াম যেটা তৈরি হলো সেটা ডিপেন্ড করছে যেটা ফ্যাগোজম না পিনোজম, সেটা ডিপেন্ড করছে কার উপরে, এই ফুড পার্টিকেল যেটা এখানে এলো। তাহলে আমরা এখানে যেটা দেখাচ্ছি, তাহলে এই যে গঠনটা আমাদের তৈরি হলো, তাহলে এটাকে আমরা কি বলতে পারি ফ্যাগোজম বলতে পারি, আর এটাকে আমরা পিনোজম বলতে পারি। তাহলে ফ্যাগোজম বা পিনোজম, তাহলে সেটা ডিপেন্ড করছে আমাদের ফুড এখানে বা ফরেন পার্টিকেল যেটা এন্ট্রি করেছিল সেটা সলিড ছিল না লিকুইড ছিল। তাহলে এন্ডোসাইটোসিস দুটো টাইপের, তাহলে সলিড ফুড ম্যাটেরিয়াল যদি এন্ট্রি করে তখন তাকে বলা হবে ফ্যাগোসাইটোসিস, লিকুইড পার্টিকেল যদি এন্ট্রি করে তখন সেটা পিনোসাইটোসিস। তাহলে যেটাই হোক ফুড পার্টিকেল এইভাবে এন্ট্রি করছে তাহলে সেটা আমাদের ফ্যাগোজম হতে পারে বা পিনোজম, সেটা ডিপেন্ড করছে ফুড পার্টিকেলটা সলিড আর লিকুইড। তাহলে এখানে যেটা ফর্মেশন হলো তাহলে এই যে হচ্ছে আমাদের ফ্যাগোজম আর পিনোজম। এবার এই যে লাইসোজোম, তাহলে এর সঙ্গে কি হবে লাইসোজোম বাইন্ড করে যাবে, তাহলে এটার সঙ্গে আমাদের লাইসোজোম এখানে বাইন্ড করে যাবে। তাহলে এর সঙ্গে যদি সংযুক্ত হয়ে যায় এখানে কি আছে আমাদের ফুড ভ্যাকুয়াল ফ্যাগোজম বা পিনোজম আছে, তার সঙ্গে লাইসোজোম সংযুক্ত হয়ে যাচ্ছে। লাইসোজোম যখন সংযুক্ত হয়ে যাবে তাহলে এদের মধ্যেকার মেমব্রেনটা কি হয়ে যাবে ডিজলভ হয়ে যাবে। ডিজলভ হয়ে যাওয়ার পরে তাহলে এখানে এনজাইমগুলো এসে এই ফুড পার্টিকেলের উপরে কি হবে অ্যাটাক করবে, অর্থাৎ তাদের মধ্যেকার যে বন্ডগুলো আছে বন্ডগুলোকে হাইড্রোলাইসিস করে দেবে। তারপরে যদি আমরা দেখি তাহলে এখানে কি দেখব, এখানে লাইসোজোম ডাইজেশন করার পরে তাহলে এখান থেকে কি হবে ডাইজেস্টেড পার্টগুলো অ্যাবজর্ব হয়ে যাবে এবং কোষের মধ্যে শোষিত হয়ে যাবে। শোষিত হয়ে যাওয়ার পরে এর মধ্যে যেটুকু পার্ট পড়ে থাকবে, তাহলে এর মধ্যে আমাদের যেটুকু পার্ট পড়ে থাকছে তাহলে সেটা অবশিষ্ট অংশ রেসিডুয়াল পার্ট, সেই জন্য এটাকে আমরা কি বলছি রেসিডুয়াল বডি। তাহলে আমরা যদি ভালো করে দেখি তাহলে ফার্স্ট আমাদের কাছে এখানে যে লাইসোজোমটা ছিল সেটা হচ্ছে আমাদের প্রাইমারি লাইসোজোম, আমরা 1 ডিগ্রি বলতে পারি বা প্রাইমারি লাইসোজোম।
তাহলে এর মধ্যে কি আছে ইনঅ্যাক্টিভ এনজাইম, তাহলে ইনঅ্যাক্টিভ এনজাইম এবার যখন সেটা ফুড ভ্যাকুয়ালের সঙ্গে সংযুক্ত হয়ে যায় তখন তার এনজাইমগুলো অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ তখন তার প্রোটন চ্যানেলটা অন হয়ে যায়, ফলে ভিতরে অ্যাসিডিক মিডিয়ামটা গ্রো করে, ফলে এনজাইমগুলো অ্যাক্টিভেট হতে থাকে, মানে অ্যাসিডিক মিডিয়ামে এনজাইমগুলো অ্যাক্টিভ থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি লাইসোজোম। তারপরে সেকেন্ডারি লাইসোজোম কি করছে আমাদের, তার মধ্যে অ্যাসিডিক হাইড্রাইটিক এনজাইমগুলো অ্যাক্টিভ কন্ডিশনে রয়েছে, ডাইজেশন করার পরে আমাদের অ্যাবজর্পশন বা শোষণ হয়ে গেল, তাহলে অবশিষ্ট পার্ট যেটা পড়ে থাকছে তাহলে সেটাকেই বলা হচ্ছে আনডাইজেস্টেড ফুড, তাহলে এটাই হচ্ছে আমাদের টারশিয়ারি লাইসোজোম। তার মানে এটাকে আমরা কি বলতে পারি, থার্ড ডিগ্রি আর টারশিয়ারি লাইসোজোম। তাহলে এই টারশিয়ারি লাইসোজোম এর পরে কি করবে, তাহলে এটা এসে মেমব্রেনের সঙ্গে একই রকম বাইন্ড করবে, তাহলে এখানে যেমন এন্ডোসাইটোসিস হয়েছে তার ঠিক উল্টো, অর্থাৎ রিভার্স পদ্ধতি হচ্ছে এক্সোসাইটোসিস। তাহলে সেখানে প্রথমে মেমব্রেনের সঙ্গে বাউন্ড হয়ে যাবে, এর ভিতরে কি রয়েছে আমাদের আনডাইজেস্টেড ফুড পার্টিকেল রয়েছে। তারপর সেটাকে কি করবে, নেক্সট স্টেপ যদি আমরা দেখি, নেক্সট স্টেপটা আমরা এখানে দেখালাম, তাহলে এখানটাতে কি হবে, নেক্সট স্টেপে ফুড পার্টিকেলটা বাইরে এক্সোসাইটোসিস পদ্ধতিতে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি এক্সোসাইটোসিস, তাহলে এক্সোসাইটোসিসে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে আমাদের প্রাইমারি লাইসোজোমটাই সেকেন্ডারিতে কনভার্ট হয়, সেকেন্ডারিতেই টারশিয়ারিতে কনভার্ট হয়, আনডাইজেস্টেড ফুড যেটা থাকে সেটাকে কোষের বাইরে বার করে দিচ্ছে। তাই এন্ডোসাইটোসিস পদ্ধতিতে এন্ট্রি হচ্ছে, এক্সোসাইটোসিস পদ্ধতিতে সেটা বেরিয়ে যাচ্ছে। তাহলে ডাইজেশনের পরে তাহলে আমাদের এখানে এনজাইমগুলো কি করলো, ইন্ট্রাসেলুলার ডাইজেশন করলো। তাহলে এখানে যে বস্তুটা কোথা থেকে হলো, সেটা ফুড হোক বা যাই হোক, সেটা ভাইরাস ব্যাকটেরিয়া যেটাই হোক, তাহলে কি ফরেন পার্টিকেল অর্থাৎ বহিরাগত বস্তু যখন এন্ট্রি করছে তখন এই ঘটনা ঘটছে। তাহলে আমাদের প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি বাইরে থেকে আসা, তাহলে কি হচ্ছে ডাইজেশন অফ ফরেন পার্টিকেল করছে, ওই জন্য এদের তিনটাকে একত্রে কি বলা হবে, হেটেরোফ্যাগোজম বলা হবে। তাহলে একই লাইসোজোমের বিভিন্ন সময়ের অবস্থাটা, কখনো তার এনজাইমটা ইনঅ্যাক্টিভ, কখনো অ্যাক্টিভ, কখনো ডাইজেশনের পর অবশিষ্ট অংশ পড়ে আছে, তখনই তার নাম হয়ে যাচ্ছে আলাদা আলাদা, সেই জন্য এটাকে পলিমরফিক অর্গানিল বলা হয়েছে। তাহলে এইটা আমরা দেখলাম। আরেকটা কি বলা হয়েছে আমাদের অটোফ্যাগোজম বা অটোলাইসোজম। তাহলে অটোলাইসোজম কি, এখানে ফরেন পার্টিকেলের ডাইজেশন হচ্ছে, এবার যদি নিজস্ব পার্টিকেলের ডাইজেশন হয় তাহলে আমরা ধরলাম এখানে আমাদের মাইটোকন্ড্রিয়া আছে, তাহলে এখানটাতে আমাদের আমরা দেখালাম যে মাইটোকন্ড্রিয়া আছে, তাহলে এটা হচ্ছে ওন সেলুলার পার্ট, কোষের নিজস্ব অংশ। তাহলে কোষের নিজস্ব পার্ট যখন ড্যামেজ হবে বা তার মধ্যে কোনো ডিফেক্ট দেখা যাবে তখন লাইসোম এর সঙ্গে বাইন্ড করে যাবে, তখন কি হবে, লাইসোম যদি এর সঙ্গে বাইন্ড করে যায় তাহলে আমরা এখানে যেটা পাবো, তাহলে লাইসোমের মধ্যে কি থাকবে আমাদের, আমরা মাইটোকন্ড্রিয়ার অবস্থানটা দেখালাম। তাহলে কি হচ্ছে, এখানে নিজস্ব পার্টের ডাইজেশনটা হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে আমাদের অটো লাইসোজোম। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে অটো লাইসোজোম। তাহলে এখানে নিজস্ব পার্টের কি হচ্ছে, ডাইজেশন হচ্ছে, সেই জন্য অটোলাইসোম হচ্ছে কোষের নিজস্ব পার্ট হতে পারে, অথবা কোষের ভিতরে কোনো রিজার্ভ ফুড মেটেরিয়াল আছে সেটাও হতে পারে। তাহলে এটাও কিন্তু প্রাইমারি লাইসোমটা, তার মানে এখানে কোন কন্ডিশন হয়ে গেল, আবার সেকেন্ডারি হয়ে গেল। তাহলে এটা একটা সেকেন্ডারি লাইসোম, কিন্তু এটা ডিফারেন্স হচ্ছে নিজস্ব কোষের অংশ খাচ্ছে আর বা ডাইজেশন করছে, এখানে হচ্ছে বহিরাগত কোষের বাইরের থেকে কোনো কিছু যখন আসে তাকে ডাইজেশন করছে। তাহলে এর উপর ডিপেন্ড করে আমরা লাইসোমের এই টাইপস গুলো পেলাম। তাহলে এই হচ্ছে লাইসোমের পলিমরফিক নেচার, বা লাইসোমকে আমরা ওই কারণে পলিমরফিক অর্গানিল বলছি। এবার তাহলে আমরা লাইসোমের মধ্যে যে বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইম গুলো থাকে সেগুলো কি কি ক্যাটাগরি হয় একবার আমরা দেখে নিই। এবার তাহলে আমরা লাইসোমের এনজাইম গুলো দেখে নিই। এনজাইম, তাহলে কি কি ক্যাটাগরি এনজাইম লাইসোমের মধ্যে থাকে সেটা দেখা যাক। তাহলে আমরা এখানে যেটা পাবো, ফার্স্ট যদি দেখা যায় যে গ্লাইকোসাইডেজ, তারপরে যদি আমাদের দেখা যায় প্রোটিয়েজ, থার্ড যদি আমরা দেখি তাহলে আমাদের স্টারেজ, ফোর্থ যদি আমরা দেখি তাহলে আমাদের নিউক্লিয়েজ, তারপরে আমাদের ফিফথ যদি দেখা যায় তাহলে আমাদের ফসফেটেজ, এবং সিক্সথ হচ্ছে আমাদের সালফাটেজ। তাহলে এই ছটা ক্যাটাগরি, তাহলে আমরা কটা পাচ্ছি, তাহলে এখানে আমাদের কটা পাচ্ছি, 6 ক্যাটাগরি আমরা এনজাইম এখানে পাই, 6টা ক্যাটাগরির এনজাইম। তাহলে সেগুলো কি গ্লাইকোসাইডেজ, তাহলে গ্লাইকোসাইডেজ কি করবে, তাহলে কি কি ব্রেকডাউন করছে, আমরা এখানে কি লিখলাম, ব্রেকডাউন। তাহলে ব্রেকডাউন যদি দেখা যায় তাহলে কোন বন্ড ভাঙছে যদি আমরা দেখাই, তাহলে এখানে হচ্ছে আমাদের গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইডিক বন্ড ব্রেক করবে। প্রোটিনের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে সেখানে প্রোটিন ব্রেক করছে, অর্থাৎ প্রোটিনগুলোকে ভেঙে দিচ্ছে, তাহলে কি হবে, সেখানে
পেপটাইড বন্ড ব্রেক হচ্ছে, তো প্রোটিনের পেপটাইড বন্ড ব্রেক হচ্ছে। এস্টারেজের ক্ষেত্রে কি হবে, আমাদের স্টার বন্ড সেটাকে ব্রেক হচ্ছে, তাহলে এখানে স্টার বন্ড ব্রেক করবে। এখানে যদি দেখা যায় নিউক্লিয়াস, নিউক্লিয়াস আবার আমাদের দু রকম, একটা হচ্ছে আমাদের ডিএনএস, একটা হচ্ছে আমাদের আরএনএস। তাহলে সেটা ডিএনএস হোক বা আরএনএস হোক, তাহলে একটা ডিএনএ কে ব্রেক ডাউন করবে, একটা আরএনএ কে। তাহলে এরা যদি দেখা যায়, তাহলে এটা কি করে, ফসফোডাইএস্টার বন্ড ভেঙে দেয়, ফসফোডাইএস্টার বন্ড ব্রেক করে দেয়। যেহেতু ডিএনএ আরএনএ এর মধ্যে ফসফোডাইএস্টার বন্ড থাকে, ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেড, আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড, কিন্তু তাদের মধ্যে ফসফোডাইএস্টার বন্ড অর্থাৎ নিউক্লিওটাইডগুলো পরপর যে বন্ড দ্বারা যুক্ত হয় সেগুলোকে ভেঙে তাহলে ডাইজেশনটা করে থাকে, অর্থাৎ হাইড্রোলাইসিস করছে। ফসফেটাস কি হবে, আমাদের ফসফেট বন্ড, সালফেট হচ্ছে সালফাইড যে বন্ড থাকে সেটা ব্রেক করবে। তাহলে এখানে এই যে এনজাইমগুলো আমরা দেখছি, তাহলে হাইড্রোলাইটিক মানে প্রত্যেকে অ্যাসিডিক মিডিয়ামে আমাদের কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড যেগুলো আছে, তাহলে সেগুলোকে ডাইজেশনের জন্য যে এনজাইমগুলো দরকার সেগুলোই সেখানে প্রেজেন্ট থাকছে, এবং তারা কি করবে, যে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন যেটাই আছে বা নিউক্লিক অ্যাসিড তাদের মধ্যেকার বন্ডগুলো ব্রেক করবে। তাহলে সেটা কি কি ধরনের বন্ড ব্রেক করছে আমরা এখানে কিছুটা দেখিয়েছি। তাহলে এই হচ্ছে তাদের হাইড্রোলিসিস প্রসেস। তাহলে তারা কি করবে, ওই মলিকুলগুলোর ভিতরকার যে বন্ডগুলো আছে সেগুলো ব্রেক করে দিলেই তারা সরল বা সিম্পল অণুতে ভেঙে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ডাইজেশন। তাহলে ডাইজেশন হওয়ার পর অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হওয়ার পর যেটা ডাইজেশন হলো না সেটাই হচ্ছে আমাদের রেসিডুয়াল পার্ট, এবং সেটা যার মধ্যে থাকবে সেটা হচ্ছে আমাদের টারশিয়ারি লাইসোজোম। তাহলে এই গেল আমাদের বিভিন্ন ধরনের এনজাইম যেগুলো থাকে আমাদের লাইসোজোমের মধ্যে। তাহলে এবার যদি আমরা ফাংশনটা দেখে নিই, আমাদের লাইসোজোমের কি কি ফাংশন দেখা যায়, তাহলে আমরা এখানে ফার্স্ট বললাম যে হেটেরোফ্যাজি, এখানে বললাম হেটেরোফ্যাজি। তাহলে হেটেরোফ্যাজি মানে কি করবে এখানে, তাহলে এটা হচ্ছে ডাইজেশন অফ ফরেন পার্টিকেল। তাহলে এখানে কি করে, ফরেন পার্টিকেলের ডাইজেশন হবে। তারপরে যদি আমরা দেখি যে অটোফ্যাজি, তারপরে বললাম অটোফ্যাজি মানে কি, এক্ষেত্রে ডাইজেশন অফ রিজার্ভ ফুড, অর্থাৎ সংরক্ষিত খাবার যেগুলো সেলের মধ্যে আছে সেগুলো ডাইজেশন করছে, অর্থাৎ ওন পার্ট, নিজস্ব পার্ট। তারপরে আমরা বললাম এখানে, অথবা এটা কি হতে পারে, ফুড অ্যান্ড ওন সেলুলার ড্যামেজড পার্ট। তাহলে কোষের ড্যামেজ পার্ট কিছু যদি থাকে, যেমন গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, কোনো একটা যদি ড্যামেজ থাকে তাহলে সেটাকে ডাইজেস্ট করবে, তাহলে সেটা কোষের নিজস্ব পার্ট অথবা রিজার্ভ ফুড সেটাকে। এবার আমরা যদি বলি এখানে যে থার্ড অটোলাইসিস করবে, তাহলে অটোলাইসিসটা কি, তাহলে অটোলাইসিস আমরা যেটা বলবো যে অটোলাইসিস হচ্ছে ডাইজেশন অফ কমপ্লিট সেল। তাহলে আমরা যদি দেখি যে সেলের কোন একটা পার্ট ড্যামেজ হয়েছে, সেক্ষেত্রে অটোফ্যাগি বৈশিষ্ট্য আমরা দেখবো, অটোফ্যাগির মাধ্যমে তারা ডাইজেশন করবে সেই ড্যামেজ পার্টটাকে। এবার সেলের মধ্যে অনেকগুলো পার্ট ড্যামেজ হয়ে গেছে, যে এতটাই ড্যামেজ হয়েছে যে সেই সেলটাকে রিকভার করা যাবে না, তাহলে সেই ক্ষেত্রে কি করবে, লাইসোম নিজেই ফেটে যাবে, অর্থাৎ তার মেমব্রেনটা ব্লাস্ট হয়ে যাবে, ফলে সমস্ত এনজাইমটা সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়বে, সেই জন্য টোটাল সেলটাই ডেথ হয়ে যাবে বা সেলটা কি হয়ে যাবে, মারা যাচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে অটোলাইসিস। তাহলে এই অটোলাইসিস করার জন্য আমরা এটা কি বলে থাকি, সুইসাইডাল ব্যাগ, আত্মঘাতী থলি বলে থাকি। তাহলে এই কারণে, তাহলে হেটেরোফ্যাজি মানে হচ্ছে বাইরে জিনিসের ডাইজেশন করবে, অটোফ্যাজি মানে হচ্ছে নিজস্ব কোনো ড্যামেজ পার্ট বা আমাদের রিজার্ভ ফুড মেটে সেটাকে ডাইজেশন করবে, এবং অটোলাইসিস মানে হচ্ছে সেখানে নিজস্ব পার্টগুলোকে ডাইজেশন তো করছে, তাহলে নিজস্ব পার্ট বলে কোনটা, টোটাল সেলটাকে ডাইজেস্ট করে দিচ্ছে, কারণ সেক্ষেত্রে সেলটা রিকভারির কোনো উপায় নেই, ফলে সেলটাকেই কি করেছে, ড্যামেজ করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ, অর্থাৎ নিয়ম করে সেলটাকে মেরে ফেলা, কারণ সেলটার মধ্যে অনেক রকম ফল্ট বা ডিফেক্ট দেখা গেছে সেই জন্য। তাহলে সেই ঘটনা ঘটায় বলে আমরা লাইসোমকে সুইসাইডাল ব্যাগ বলি। সেক্ষেত্রে লাইসোমটা ফেটে গিয়ে সমস্ত এনজাইমটাই সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়ে টোটাল ওই সেলটারই ড্যামেজ হয়ে যায়, যাতে ওই ইনফেকশনটা পার্শ্ববর্তী বা নেইবারিং সেলের মধ্যে ছড়িয়ে না পড়ে, সেই জন্য এই ঘটনাটা ঘটাচ্ছে। তাহলে অটোলাইসিস। আর যদি দেখা যায় এই অটোলাইসিস আরেকটা एग्जांपल যদি আমরা নিই, তাহলে এখানে বলতে পারি যে মেটামরফোসিস অফ ফ্রগ। আমরা ফ্রগের মেটামরফোসিসের কথা যদি বলি, আমরা ট্যাডপোল যখন দেখি, তাহলে ট্যাডপোলের ক্ষেত্রে কি থাকে, টেল থাকে।
তাহলে যখন তারা এবার ম্যাচিওর হয়ে যায়, ফগ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ট্যাডপোলের লেজটা কি হয়ে যায়, কেটে পড়ে যাচ্ছে। তো লেজটা যেটা কেটে পড়ে যাচ্ছে সেটা কোন পদ্ধতিতে, অটোলাইসিস করে সেখানে সেলগুলো কি করে দিচ্ছে, ডাইজেস্ট করে দিচ্ছে, ফলে সেখান থেকে লেজটা খসে বা কেটে পড়ে যাচ্ছে। তাহলে সেটা কিন্তু অটোলাইসিসের মাধ্যমে, তাহলে মেটামরফোসিস অফ ফ্রগ বলতে পারো ইনসেক্টের ক্ষেত্রে এরকম ঘটনা দেখা যায়। এছাড়া কি করে, তাহলে এই টোটাল ফাংশনগুলো সামেশন যদি করি, অর্থাৎ সমস্তগুলো যোগফল যদি আমরা করি, তাহলে সবাই মিলে আলটিমেটলি কি করবে, ডিফেন্স। তাহলে এরা আলটিমেটলি কি করবে, ডিফেন্স, অর্থাৎ আমাদের প্রোটেকশন দেবে। তাহলে সেটা সেলের দিচ্ছে মানে টোটাল আমাদের কোন একটা অর্গানিজম বা কোন একটা জীবের ক্ষেত্রে প্রোটেকশনের কাজ করছে আমাদের লাইসোজোম। তাহলে আমরা লাইসোজোমের বেসিক ইনফরমেশন দেখলাম, তার মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে মেইনলি। এটা তাহলে কি হবে, ইন্ট্রাসেলুলার ডাইজেশনের জন্য দায়ী। তাই ইন্ট্রাসেলুলার ডাইজেশন যেটা হচ্ছে, তাহলে সেটা বাইরে থেকে আসা পার্টের হতে পারে অথবা নিজস্ব পার্টের হতে পারে। তার উপর ডিপেন্ড করে আমরা টাইপ পেলাম যে হেটেরোফ্যাগোজম আর অটোফ্যাগোজম। হেটেরোফ্যাগোজমের ক্ষেত্রে আমরা দেখলাম যে তার ম্যাট্রিক্সে যে এনজাইমগুলো থাকছে সেগুলো কি কন্ডিশনে আছে, তাহলে কখনো বা অ্যাক্টিভ কখনো বা ইনঅ্যাক্টিভ। আবার দেখছি তার মধ্যে ডেসিডুয়াল পার্ট হিসেবে থাকবে আফটার ডাইজেশন, তাহলে সেটাকে আমরা প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারিতে ভাগ করেছি। তারপর আমরা দেখলাম তার মধ্যে কি কি টাইপের এনজাইম থাকে, তাহলে এই 6 ক্যাটাগরি এনজাইম সেখানে থাকছে। তাহলে এনজাইমগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যে ডাইজেশন করা, তাহলে সেটা ফরেন পার্টিকেল হতে পারে অথবা আমাদের সেলের ভিতরে পার্ট হতে পারে। তাহলে সেটা কিভাবে ভাঙছে, তাহলে এই এনজাইমগুলো বিভিন্ন ধরনের বন্ড যেগুলো থাকে আমাদের যে গঠনগত উপাদান কার্বোহাইড্রেট লিপিড প্রোটিন নিউক্লিক অ্যাসিড যেগুলো আছে তাদের মধ্যে যে ধরনের বন্ড থাকবে সেই বন্ডটাকে ভাঙার জন্য তেমন ধরনের এনজাইম সেখানে প্রেজেন্ট থাকছে। তারপর ব্রেক করছে কি, বন্ডগুলো ব্রেক করে দিয়েছে। তাহলে বন্ড ব্রেক করার ফলে ডাইজেশনটা হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমাদের ইন্ট্রাসেলুলার ডাইজেশনটা করে থাকে লাইসোজোম। তারপর আমরা এখানে লাস্ট ফাংশনটা দেখে নিলাম, তাহলে কি সেটা হেটেরোফ্যাজিক হতে হবে, অটোফ্যাজিক হতে পারে, আবার অটোলাইসিস করতে পারে, অর্থাৎ সম্পূর্ণ সেল ডেথ হতে পারে। সেই ক্ষেত্রে তাকে বলা হচ্ছে অটোলাইসিস, এবং সেই ক্ষেত্রে লাইসোজোমটা যেহেতু নিজেই ফেটে যাচ্ছে, সুইসাইড করছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে সুইসাইডাল ব্যাক। এবং আমরা এক্সাম্পল কি নিয়েছি, মেটামরফোসিস অফ ফ্রগ অথবা ইনসেক্টের ক্ষেত্রে মেটামরফোসিস যে পদ্ধতি দেখা যায়, তাহলে সেখানে অটোলাইসিস পদ্ধতিটা কাজে আসে। এবং আমরা সমস্ত কাজগুলো যদি আমরা একসঙ্গে বলি, তাহলে আলটিমেটলি এদের কাজ হলো ইন্ট্রাসেলুলার ডাইজেশন তো করছেই, প্লাস যদি আমরা ভাইরাস ব্যাকটেরিয়ার কোনো ইনফেকশন দেখি, তাহলে সেক্ষেত্রে কোষের মধ্যে তারা এন্ট্রি করে যাচ্ছে, তাহলে এন্ট্রি করার পর লাইসোজোম তাদেরকে ডাইজেস্ট করে দিচ্ছে, অর্থাৎ তারা ডিফেন্সও করে থাকে, আবার ডিটক্সিফিকেশনও কখনো কখনো করে থাকে। তাহলে এই হচ্ছে আমাদের লাইসোজোম সম্পর্কিত ডিটেলস ইনফরমেশন। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।